দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক রহমান শি জিনপিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস, অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, যে একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাজ এন ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। 6 দিনের বিদেশ সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। নির্বাচিত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় চীন। সামনের দিনগুলোতে চীন অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার জন্য ইতিমধ্যে দুটি দেশ ঐক্যমত্য পোষণ করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হতাহতদের মতোই গুমের শিকার পরিবারও পাবে বিশেষ ভাতা। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। শোকের মাতমে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। সঞ্চয়পত্রে কর বৃদ্ধি নিয়ে ধোঁয়াশায় গ্রাহক। আগের নিয়মই বহাল রাখল বাংলাদেশ ব্যাংক। বাজেট পাশের আগে হচ্ছে না কার্যকর। বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। এখনও নিখোঁজ 40,000-এর বেশি। নিহতের সংখ্যা বেড়ে প্রায় 600। এবং রাতে এমবাপ্পে হালান্ড দ্বৈরথ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামছে ফ্রান্স নরওয়ে। ভোরে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। নকআউটে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে একথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন দুই নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এ সফর শুধু ঐতিহাসিকই নয়, বরং নতুন দিগন্তের সূচনা। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে থাকবে বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাজ এন ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। From a position of strength, we will speak to the government of Myanmar. এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। চীন ভিসা প্রসেসিং ইজি
করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানান মেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা, বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। এদিকে 6 দিনের বিদেশ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 7:45 সরকার প্রধানকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর সঙ্গে ফিরেছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যান্য সফরসঙ্গীরাও। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদ সদস্য ও দলের শীর্ষ নেতারা। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার প্রধানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এবং চীনের সঙ্গে দেশের স্বার্থ এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত হয়েছে। তিনি জানান, বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী। শি জিনপিং এর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেছেন। ওনাদের মাঝে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং বলেছেন যে সামনের দিনগুলোতে চীন অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার জন্য ইতিমধ্যে দুইটি দেশ ঐক্যমত্য পোষণ করেছে। অবশ্যই আমরা এর মাধ্যমে উন্নয়ন, অগ্রযাত্রা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় যা আছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে সেগুলি নিয়ে ইনশাআল্লাহ একযোগে কাজ করব। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। যাচ্ছি তার কাছে। ধ্রুব, আপনাকে স্বাগতম। ধন্যবাদ নিবে। ধ্রুব, আমরা শুরুর প্রতিবেদনগুলোতে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফর সম্পন্ন করেছেন, ঢাকায় ফিরেছেন তিনি মালয়েশিয়া এবং চীন সফর শেষে। তো এই সফরের সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নিবে, যেমনটা আসলে বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর তার প্রথম বিদেশ সফর ছিল এটি। প্রথমে তিনি মালয়েশিয়ায় গিয়েছেন, তারপরে তিনি চীনে গিয়েছেন এবং মোট 6 দিনের এই সফর শেষে তিনি 8:45 কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন। এবং এই সফরটি আসলে কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক একটি সফর হিসেবে দেখছেন সবাই। বিশেষ করে আমরা বিগত সময় যেটি দেখেছিলাম যে বাংলাদেশে যারা যে সরকার গঠন করে তারা আসলে ভারতের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক কিংবা যেহেতু ঐতিহাসিকভাবে আমরা একটি ভূ রাজনৈতিক সম্পর্ক আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করছি, সেই জায়গা থেকে আসলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সবাই বেশি তৎপরতা দেখায়। সেই জায়গায় কিন্তু আসলে সেই ট্যাবুটি ভেঙে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে চীন সফরে গিয়েছেন এবং সেখানে তিনি আসলে যে একটি আজকে যে এবং ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে যেই একান্ত বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু আসলে ঢাকা বেইজিং অর্থাৎ ঢাকা, মিয়ানমার, বেইজিং এই একটি ইকোনমিক করিডোর করার কিন্তু কথা উঠেছে, যেখানে আসলে চীন এতে আগ্রহ প্রকাশ করেছে। এবং এই চীন সফরের আগে নিবিড় আপনি জানেন যে আসলে সারা বাংলাদেশের মানুষ যে বিষয়টি নিয়ে আসলে তাদের নজর ছিল, তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি, সেই মহাপরিকল্পনায় কিন্তু সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। অর্থাৎ চীন কিন্তু বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় তারা সহায়তা করবে বলে আসলে এই বৈঠক পরে আমরা জেনেছি। আপনি জানেন চীনে কিন্তু বিভিন্ন দেশের জন্য মেডিকেল ভিসা চালু থাকলে বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা চালু ছিল না, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা চালু করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ধ্রুব, এই যে মালয়েশিয়া এবং চীন সফর করলেন আমাদের প্রধানমন্ত্রী, এই সফরগুলোকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে মালয়েশিয়া বা চীনের সাথে কোনো প্রভাব ফেলবে বা বাংলাদেশের জন্য এর ক্ষেত্রে কি কি উন্নতি বা লাভ রয়েছে যদি জানাতেন? নিবিড়, আপনার প্রশ্নের উত্তর আমি যাচ্ছি, তার আগে একটু আমি দর্শকদের জানাতে চাই, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের একটি ঐতিহাসিক সমঝোতা হয়েছে এবং এখানে প্রায় 13টি সমঝোতা সই হয়েছে এবং সম্পর্ক উন্নয়নে দুই দেশেরই লাভ দেখছেন। বিশ্লেষকরা এই দ্বিপাক্ষিক এই বৈঠক এবং প্রধানমন্ত্রী চীন সফরকে কিভাবে দেখছেন একটু দেখতে চাই আমাদের সহকর্মী হাসান ওয়ালির প্রতিবেদনে।
সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের সরকার প্রধান। বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি বাণিজ্য সহ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় সম্মত ঢাকা বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিয়োগ কার্যালয় খুলে বাণিজ্য সহজ করতে চায় বাংলাদেশও। স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের জন্যই লাভজনক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কারিগরি সহায়তার বাইরেও আর্থিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব আছে বেইজিং এর। ভূরাজনৈতিকভাবে লোভনীয় একটা অবস্থান বাংলাদেশের, যেখানে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর অ্যাক্সেস পাওয়া সম্ভব চীনের জন্য। এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে। চীনও কিন্তু আসলে চ্যারিটির দোকান খুলে বসেনি, চীনও কিন্তু বিক্রি করতে চায়। তার অনেক সারপ্লাস ক্যাপাসিটি আছে, সারপ্লাস টাকা পয়সা আছে, সারপ্লাস তার নো হাও আছে, এগুলো সে ব্যবহার করতে পারে। কাজে এটা একটা চীনের দিক থেকে তারা হয়তো বা দেখছে এটা খুবই উইন উইন একটা এনগেজমেন্ট। আমরা আশা করছি যে চীনের দিক থেকে শুধু যে সহযোগিতার যে আশ্বাস পাওয়া যাচ্ছে সেটি শুধু কারিগরি সহযোগিতা না, সেখান থেকে হয়তো বা অর্থ পাওয়া যাবে। তারেক রহমানের গৃহীত পদক্ষেপে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। We are also hostage to different powers pushing us. কেন? Historically, আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. Tariq Rahman is concern is জাতীয় স্বার্থ আমি কিভাবে প্রিজার্ভ করতে পারবো, কিভাবে এগিয়ে নিতে পারবো। And I'm sure he will take his decisions in keeping with that. শীর্ষ পর্যায়ের এসব বৈঠকের সার্বিক সফলতা নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও সক্রিয় ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নিবিড়, আসলে আমরা যেমনটি দেখছিলাম, বিশেষজ্ঞরা যেটি বলছেন, আসলে এখানে উইন উইন সিচুয়েশন। চীন বাংলাদেশকে সহযোগিতা করছে দেখে চীন যে পিছিয়ে পড়ছে তা না, চীনেরও কিন্তু এখানে বাণিজ্যিক সফলতা রয়েছে এবং তাদের যে আসলে অর্থনৈতিক ক্যাপাসিটি রয়েছে সেটা তারা বৃদ্ধি করতে পারবে। এখানে আসলে যেমনটি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে পররাষ্ট্রনীতিতে কি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা। নিবিড়, অবশ্যই এটা পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের গতানুগতিক পররাষ্ট্রনীতির বাইরে একটা ঐতিহাসিক কূটনৈতিক সম্ভাবনা দোয়ার উন্মোচন হয়েছে। বিশেষ করে যেটা আমি আসলে শুরুতেই বলেছিলাম যে ভারত নির্ভর যে কূটনীতি আমরা দেখতাম, সেই জায়গা থেকে কিন্তু এবার প্রধানমন্ত্রী শুরুতেই মালয়েশিয়া, পরবর্তীতে চীনে যেয়ে কিন্তু আসলে সেই ট্যাবুটা ভেঙেছেন। সেই ঐতিহাসিক যেই সম্পর্কটা ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরে যে তিনি আসলে শুরুতে চীনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য চীনে গিয়েছেন। এবং এখানে আসলে যে বিষয়টি এখানেও বলা হয়েছে যে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা এতে দিচ্ছে এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উপকৃত হবে দুই দেশে। এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষায় এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আসলে চীনের সঙ্গে যেহেতু আমরা গিয়েছি, যেহেতু আমরা অন্যান্য রাষ্ট্রের বাইরে আসলে চীনের সঙ্গে এর আগেও আমরা অর্থনৈতিক বিভিন্ন আসলে আমরা বিষয়গুলো আসলে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত ছিলাম, চীনের সাথে বিশেষ করে সম্পৃক্ত ছিলাম। সেই জায়গাগুলো আসলে সেই প্রকল্পগুলো আরও তাড়াতাড়ি হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এবং এই বৈঠকের পর আসলে অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্যবসায়িক, বিশেষ করে আসলে করিডোর বিনিময়ের এই জায়গাটা থেকে বাংলাদেশ উপকৃত হবে, একই সঙ্গে চীনেরও কিন্তু এখানে উপকৃত হবে। যেই এই বৈঠকের মধ্যে কিন্তু আমরা যেটি জেনেছি যে 13টি সমঝোতা সই হয়েছে এবং 2টি MOU যুক্ত হয়েছে। এবং এই সফরের মধ্যে কিন্তু আসলে গ্লোবাল ইনভেস্টমেন্ট বা বাংলাদেশ চীনের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার বার্তা পেয়েছে। এবং এইটাকে আসলে কিন্তু আসলে আমাদের কূটনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের আভাস বা পররাষ্ট্রনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তনের আভাস হিসেবে আমরা দেখছি। একই সঙ্গে বিশেষজ্ঞরাও তাই দেখছেন। নিবিড়, ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। জুলাই হতাহতদের মতোই গুমের শিকার পরিবারকেও দেওয়া হবে বিশেষ ভাতা। চলতি বাজেটে এ বরাদ্দ রাখা হবে। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আলোচনায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 1 বছরের মধ্যে ট্রাইব্যুনালে গুমের সব মামলার বিচার শেষ করতে আশাবাদী চিফ প্রসিকিউটর। আমার বাবাকে ফেরত চেয়েছিলাম, আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। গুমের শিকার পরিবারের স্বজনদের কান্নায় ভারী হলো আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজন। আওয়ামী লীগ শাসনামলের 17 বছরে এমন কত শত স্বজন হারার গল্প দেশ জুড়ে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসব গল্পরা যেন আরতি হয়ে ঝরল কণ্ঠে কণ্ঠে। যেখানে একজন
সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে। ওই ছেলে, আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। কেউ হারিয়েছেন বাবা, কারো ভাই, কারো স্বামী, আবার কারো সন্তান। গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাক রাজপথ থেকে বিচারের দাবি নিয়ে গেছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আশা 1 বছরের মধ্যে নিষ্পত্তি হবে এসব মামলার। আর গুমের শিকার পরিবারের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক গুম নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভাতা পাবে ভুক্তভোগী পরিবার। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধারা পড়বে, প্রত্যেকের বিচার হবে। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ে ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা সকলেই এই দুজনের বংশ। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। গ্রুপ পর্বে নরওয়ে, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। সেরা হওয়ার দৌড়ে মুখোমুখি হবে আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দলগুলো। অনেক দলের জন্য বাঁচা মরার লড়াই, আবার কিছু দলের জন্য নিয়ম রক্ষার। তবে সবারই লক্ষ্য জয় দিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ রাঙানো। যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করেছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটি এবারও একই রকম ভাবে টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করে যাচ্ছে। গেল বিশ্বকাপে শিরোপা জয়ের আক্ষেপ ঘোচাতে খুব গুছিয়ে এগোচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরা। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে সোনালী ট্রফিটাই আবারও উপহার দিতে চান লেস ব্লুজ। সে লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের বিপক্ষে শনিবার রাতে মুখোমুখি হবে ফ্রান্স। এদিকে পরপর 2টি জয়ে নরওয়েও নিশ্চিত করেছে নকআউট পর্ব। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম ঝরাতে যথেষ্ট। ধারাবাহিকতা বজায় রেখে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় স্তালে সলবেকানের শিষ্যরা। শনিবার সকালে মেক্সিকোর গুয়াদেলাহারাতে একে অপরের মুখোমুখি হবে স্পেন, উরুগুয়ে। 2024-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরুটা মোটেও ভালো হয়নি। বিশ্বকাপে নবাগত
কেপ ভার্দের সাথে 0-0 গোলে ড্র করে লা রোহা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় লা ফুয়েন্তের শিষ্যরা, নিশ্চিত করেছে নকআউট পর্ব। এদিকে প্রতিপক্ষ উরুগুয়ে টুর্নামেন্টে এখনও জয়ের দেখা পায়নি। 2 ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আকাশী নীল শিবির। টরন্টোতে মুখোমুখি হবে সেনেগাল ও ইরাক। 2 দলই হেরেছে নিজেদের প্রথম 2 ম্যাচ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইরাক, একই পথে সেনেগালও। সকালে প্রথমবার বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেওয়া সৌদি এবারের বিশ্বকাপে 2 ম্যাচের একটিতে ড্র করেছে, হেরেছে একটিতে। অন্যদিকে টুর্নামেন্টে এখনও অপরাজিত কেপ ভার্দে, 2 ম্যাচের 2টিতেই ড্র। শনিবার সকাল 9টায় একই সময় ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে মিশর, ইরান, বেলজিয়াম ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পাওয়া মিশর এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ইরান আছে তালিকার 2য় স্থানে। 2 দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ ম্যাচটি। এদিকে বিশ্বকাপে অনিশ্চিত নিউজিল্যান্ডের নকআউট পর্ব। বেলজিয়ামের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। বড় একটা জয় পেলে বেঁচে থাকবে নকআউট পর্বের আশা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এই মুহূর্তে ফ্রান্সে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ম্যাচের আগে সেখানকার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের বিগ ম্যাচে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স 28 বছর পর বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের মুখোমুখি হবে। ফ্রান্সের স্থানীয় সময় রাত 9টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফ্রান্সের ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফ্রান্সে যে দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানকার বার, ক্লাব এবং ফ্যান জোনগুলোতে উপস্থিত হয়ে আজকের এই ম্যাচ তারা উপভোগ করবেন এবং তারা প্রত্যাশা করছেন যে গ্রুপ পর্বের আজকের এই ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স নকআউট পর্বে যাবে। এবং আপনি জানেন ইতিমধ্যেই আজকে যে 2 দল অংশগ্রহণ করছে তারা কিন্তু বেস্ট অফ 32 অর্থাৎ নকআউট পর্ব তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন। ম্যাচের একটি বড় ফোকাস কিন্তু সবসময় কিলিয়ান এমবাপের দিকে থাকে। আজকের ম্যাচেও যথারীতি কিলিয়ান এমবাপের দিকেই থাকবে। যদিও কোচ দিদিয়ের দেশে আজকের ম্যাচে সশরীরে তিনি উপস্থিত থাকবেন না। তার মায়ের মৃত্যুতে তিনি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বকাপ মিশন ছেড়েছেন, তিনি ফ্রান্স অবস্থান করছেন। অর্থাৎ দিদিয়ের দেশমকে ছাড়াই আছে কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলেরা নরওয়ের মুখোমুখি হবে। তবে যারা দর্শক সমর্থক রয়েছেন তারা কিন্তু আগে থেকেই বলে আসছেন যে এবারে ফ্রান্স কিন্তু খুবই ফর্মে রয়েছে এবং এবারের বিশ্বকাপে তারা ফাইনালে যাবে এবং সেই ট্রফি নিয়ে, গেলবার যেহেতু পারেনি সেই ট্রফি নিয়ে ফিরবে। আজকের ম্যাচে আরেকটি বিষয় যদি বলি, এর আগে 2014 সালে ফ্রান্স এবং নরওয়ে মুখোমুখি হয়েছিল, সেখানে 4-0 ব্যবধানে ফ্রান্স জয়লাভ করেছিল। তার মধ্যে গেল যে 6 ম্যাচের মধ্যে নরওয়ে 3 ম্যাচে জয়লাভ করেছে এবং 6 ম্যাচের মধ্যে ফ্রান্স 5টিতে জয়লাভ করেছে। সেদিক দিয়েও কিন্তু ফ্রান্স এগিয়ে রয়েছে। সব বিবেচনা বলা চলে আজকের ম্যাচে ফ্রান্স এগিয়ে থাকবে। এবং তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপে কিংবা ওসমান দেমবেলেরা কতটা জ্বলে উঠতে পারেন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো রাজধানী প্যারিস থেকে আজকে ফ্রান্স এবং নরওয়ে বিশ্বকাপে যে মুখোমুখি হবে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ভয় নয়, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান কোচ হাজিমে মোরিয়াসু। সর্বশেষ দেখায় সেলেসাওদের হারানোর রেকর্ডটা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তাই নেইমার, ভিনিসিউসদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে সামুরাই ব্লুরা। বিশ্বকাপে একসময় ব্রাজিলের নাম শুনলেই বুকে কাঁপুনি উঠত অনেক দলেরই। সেই তালিকায় ছিল জাপানও। কিন্তু সময় বদলেছে। এখন আর নিজেদের দুর্বল মনে করে না সামুরাই ব্লুরা, বরং গত বছর সেলেসাওদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে পুঁজি করে সেলেসাওদের চোখে চোখ রেখে লড়তে চায় দলটি। চলতি বছরেও আলো ছড়াচ্ছে এশিয়ার পরাশক্তিরা। বাছাই পর্ব থেকে সবার আগেই নিশ্চিত করেছিল মূল আসর, যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করে 2-2 গোলে। পরের ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দেয় 4-0-তে। তবে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি।
জাপানের সামনে এবার বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় সামুরাই ব্লুরা। কারণ গত বছর নিজেদের মাঠে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয়ে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজিত করার স্বাদ পায়। গত বছর নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। তারা এবার অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বের অন্যতম সেরা ব্রাজিল দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তবে মরিয়াসু মনে করেন সেটা কোনো অঘটন ছিল না, বরং ছিল দেশটির ফুটবলের উন্নতির প্রতিফলন। তার বিশ্বাস জাপান এখন বিশ্বসেরাদের কাছে কোনো সহজ প্রতিপক্ষ নয়। যদিও ফলাফল আগে থেকে বলার কোনো সুযোগ নেই, তবে সেলেসাওদের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়তে প্রস্তুত তার দল। কয়েক বছর আগে ব্রাজিল হয়তো জাপানকে সহজ প্রতিপক্ষ মনে করত, কিন্তু গত বছর আমরা দেখিয়েছি আমরা আর সহজে হার মানা দল নই। এটা জাপানি ফুটবলের উন্নতির বড় প্রমাণ। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে মাঠে কি হবে সেটা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা জাপানের জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক পারফরমেন্স দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। মরিয়াসুর বিশ্বাস, সঠিক প্রস্তুতি এবং নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানোর সামর্থ্য রাখে তার দল। আগামী 29 জুন হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপে টানা তৃতীয়বার শেষ ষোলোতে উঠবে এশিয়ান পরাশক্তিরা। রাফি আমিন, সময় সংবাদ। পবিত্র আশুরায় শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের মর্মান্তিক দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় মিছিলে অংশগ্রহণকারীদের। 1400 বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে 10 মুহররম শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। কালো পোশাক পরে, মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। মিছিলে দেখা যায় শোকের প্রতীক আলম, নিশান ও দুলদুল ঘোড়া। হযরত ইমাম হোসেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন, তা হচ্ছে গিয়া জুলুম এবং জালিমের সামনে মাথা নত না করা। শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল বহন করে পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী 1400 বছর পূর্বে মুহররমের 10 তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে আশুরা। হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, আজিমপুর ও নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, মানুষ আজও তা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সময়ের পরিক্রমায় তাজিয়া মিছিল পরিণত হয়েছে ঐতিহ্যের প্রতীকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ পর্যন্ত দেশটি থেকে একজনকেও পুশিন হতে দেয়নি সরকার। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার আহ্বান তার। বলেন, ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যাকারীদের ফেরত এনে তদন্তের পর দ্রুতই চার্জশিট দেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে শিগগিরই বিদ্যমান মাদক আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের হাতে আধুনিক অস্ত্র দেয়া সহ আইনে কঠোর ব্যবস্থা রাখা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে দেশ জুড়ে। বর্তমানে মাদকের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় 82 লাখ মানুষ।
এমন বাস্তবতায় দেশব্যাপী পালন করা হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্কের সামনে থেকে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কর্মকর্তারা পুলিশের মতো, কিন্তু হাতে অস্ত্র নাই। যোগ উপযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব আমরা করেছি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী হিসেবে ভারতে গ্রেপ্তার 3 জনকে ফেরত এনে তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজ করছে সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেওয়া হয়নি। আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে তাদের পরিচয় শনাক্ত করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও মেহেরপুর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্যরেখা 136 মেইন পিলারের কাছে কাঁটা তারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই 3 জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। চব্বিশ ঘন্টায় আরও 4 জনের মৃত্যুতে হামে প্রাণহানির সংখ্যা ছাড়ালো 700। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের হার না কমায় এখনই হাম পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে পরিকল্পনা মতো হাম পরিস্থিতি মোকাবিলার পরামর্শ তাদের। দেশে হাম পরিস্থিতির 3 মাস পর মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি আসে। বৃহস্পতিবার আবারও 9 জনের মৃত্যু নতুন করে শঙ্কা তৈরি করে। তবে তাদের কারোই নিশ্চিত হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে হাম উপসর্গে মারা গেছে 42 জন, যাদের সবারই সন্দেহজনক হাম। আর একই সময়ে গড়ে 1000-এর বেশি আক্রান্ত হলেও কমেছে নিশ্চিত হামের সংখ্যা। হাসপাতালে ভর্তি শিশুদেরও দীর্ঘদিন চিকিৎসা চলছে উপসর্গ ধরেই। কারো জ্বর ঠান্ডার সঙ্গে র্যাশ, আবার কারো শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল নিউমোনিয়া। বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে হঠাৎ করে হাম। 1.5 মাস হয়ে গেছে, কাশি কমতেছে না। তো এখানে আসছি, নোয়াখালী দেখাইছি, দেখার পরে এখানে আসছি। সুস্থ হওয়ার পরে ওনারা বললো যে সুস্থ বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যাওয়ার পরে 2 দিন পর থেকেই জ্বর আসে যায়, এরকম হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও এখনই আত্মতুষ্টিতে ভোগা যাবে না, কারণ হামের বর্তমান পরিস্থিতিও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ দায়িত্ব, সর্বোচ্চ করণীয় করতে হবে। এক মুহূর্তের জন্য আত্মসন্তুষ্টিতে ভোগা কিংবা হাল ছেড়ে দেওয়া যাবে না। এছাড়া হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদেরও হামের রোগী হিসেবে বিবেচনা করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এটা বলা ভুল যে তার তো হাম সেরে গেছে, তারপরে সে নিউমোনিয়া মারা গেল, এটা হামে মৃত্যু না। না, এটাও হামজনিত মৃত্যু, কারণ হামের কারণেই তার নিউমোনিয়া হয়েছে, অন্য ইনফেকশন হয়েছে বা অন্য জটিলতা এসে মারা যাচ্ছে। কাজে এটা হামের মৃত্যু হিসেবেই গণ্য করতে হবে। আক্রান্তরা সুস্থ হওয়ার পরও নিশ্চিত করতে হবে হাম পরবর্তী অন্তত 2 মাসের সতর্কতা। সেই সঙ্গে পুষ্টিকর খাবার ও ভিটামিন এ খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 1 সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে, লাইনে কারিগরি ত্রুটির কারণেই সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে, শুধু কারিগরি ত্রুটি নয়, এর পিছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ।
অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওই যে ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি, সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল, 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে। সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে 2-1টা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা উনাকে শহরে নিয়ে সব কাজগুলো করে, যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার, কেরানীগঞ্জ, বাকুবদা যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে যে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। স্থানীয়দের অভিযোগ, সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সঞ্চয়পত্রে কর বৃদ্ধি নিয়ে বিতর্ক গ্রাহকদের মধ্যে। বাংলাদেশ ব্যাংক বলছে, বাজেট পাস না হওয়া পর্যন্ত অগ্রিম কর কর্তন চূড়ান্ত নয়, তাই ব্যাংকগুলোর ওপর আগের নিয়মই বহাল রয়েছে। তবে আর্থসামাজিক নিরাপত্তা ও প্রেক্ষাপট বিবেচনায় সঞ্চয়পত্রে কর বৃদ্ধি না করে রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সীমা আরোপ ও ট্রেজারি বন্ড শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রধারীরা মুনাফা উত্তোলনের সময় আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। বিশেষ করে মধ্যবিত্ত, পেনশনভোগী ও নির্দিষ্ট আয়ের মানুষের উপর এর প্রভাব পড়বে, এমন সব তথ্য শঙ্কায় ফেলেছে সাধারণ সঞ্চয়কারীদের। তবে বাজেট এখনও জাতীয় সংসদে পাশ না হওয়ায় প্রস্তাবিত কর হার কার্যকর হয়নি। ফলে ব্যাংকগুলোর উপর আগের নিয়মই বহাল থাকছে। যদি বাড়তি কর কর্তনের বিষয় থাকে, সেটা তো নেহাত প্রস্তাবনার মধ্যে আছে। অতএব প্রস্তাবনা অনুমোদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উপযাচক হয়ে ব্যাংকগুলিকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন না পেয়েই ব্যাংকগুলো প্রোয়েক্টিভলি অধিক হারে কর কর্তন করা, এটা বেআইনি কাজ। এদিকে কর বৃদ্ধির পরিবর্তে সঞ্চয়পত্রের রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সঞ্চয়পত্রকে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নির্ভর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা উচিত। অন্যদিকে তুলনামূলক উচ্চ আয়ের বিনিয়োগকারীদের ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। 1% মার্জিনও প্রান্তিক গোষ্ঠীর জন্য কিন্তু অনেক। ধনিক শ্রেণী মানুষ যারা, তাদেরকে আসলে তাহলে সঞ্চয়পত্র না কেনার জন্য নিরুৎসাহিত করা হোক। সরকার যদি সত্যিকার অর্থেই কল্যাণের কথা ভাবে, যে সমাজের যে সকল মানুষের প্রান্তিক সঞ্চয় রয়েছে প্লাস হচ্ছে পেনশনার রয়েছে, তাদের জন্যটা শুধু সঞ্চয়পত্র, তাহলে কিন্তু বাকি মানুষগুলা যখন ট্রেজারি বন্ড বিলে যাবে, তাদের জায়গাটা কিন্তু তাহলে আমি মনে করি যে সুন্দর হয়, ভালো হয়। বিশ্লেষকদের মতে কর বৃদ্ধিতে সঞ্চয়ের প্রবণতা কমতে পারে, তাই রাজস্ব বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয়কারীদের সুরক্ষা এবং বিকল্প বিনিয়োগ মাধ্যমের সম্প্রসারণ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
ফেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। পরপর দুটি শক্তিশালী কম্পনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত 1,500-এর বেশি। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু বহুতল ভবনে একটি ছোট বিমান আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে শহরের 109 তলা CITIC টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ভবনটি থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ওই ভবন থেকে সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিধ্বস্ত বিমানটি স্থানীয় একটি এভিয়েশন কোম্পানির তৈরি হালকা স্পোর্টস এয়ারক্রাফট। তবে ঠিক কী কারণে বিমানটি নির্ধারিত রুট থেকে সরে গিয়ে ভবনে আঘাত হানল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক শি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ। বিদেশ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী। জুলাই হতাহতদের মতোই গুমের শিকার পরিবারও পাবে বিশেষ ভাতা। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। শোকের মাতমে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।